হেডিং পর গোলীয় তলে আলোর প্রতিসরণ। গোলীয় তলে আলোর প্রতিসরণ। Refraction on spherical surface. তবে আছিস তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা দেখ, এই যে রিফ্লেকশন অন স্ফেরিক্যাল সারফেস এটা কিরকম হতে পারে? এটা আবার ভ্যারাইটি অফ কেস হতে পারে। কিরকম? যেমন ধর আমার এইটা মনে একটা রিফ্লেকশন একটা অংশ মনে কর গোলীয় তলায়, ঠিক আছে? তো এই দিকটায় মনে কর আমি একটা মিডিয়ামকে রেখে দিয়েছি, এদিকে মনে কর ঘন মাধ্যম আছে, এই পাশটাতে মনে কর ঘন মাধ্যম আছে, আমার লাইট রে এদিক থেকে এদিকে পড়ছে, এটা কি হচ্ছে? এটা মনে কর লঘু মাধ্যম। তাহলে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে রিফ্লেকশন হতে পারে। আর কি হতে পারে? এই কেসটাতে উল্টো হতে পারে, এদিকটা মনে করো আমি ঘন মাধ্যম রাখলাম, এদিকটা লঘু মাধ্যম রাখলাম, তাহলে ঘন থেকে লঘু মাধ্যম হতে পারে। উল্টো করে এটা মনে করো সারফেসটাকে যদি আমি এরকম রেখে দিই, এদিক থেকে মনে করো ঘন মাধ্যম করে দিলাম, এদিকটাকে মনে করো লঘু মাধ্যম করে দিলাম, তাহলে কি হবে? লঘু থেকে ঘন মাধ্যম হতে পারে। এবার এগুলোর মধ্যে আবার যে অবজেক্ট আছে সেই অবজেক্ট আবার রিয়েল ভার্চুয়াল হতে পারে, তাহলে অনেকগুলো কেস হবে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে যে ইমেজ ডিস্টেন্সের সঙ্গে অবজেক্ট ডিস্টেন্সের যে রিলেশন সেটা নির্ণয় করলে অনেকগুলো ইকুয়েশন আসবে। কি বলছি বুঝতে পারছিস? যেগুলো মনে রাখা একটু সমস্যা বা অঙ্ক করার ক্ষেত্রে প্রবলেম হবে, অনেকেই বুঝবি কখন কোন রিলেশনটা ইউজ করবি। তুই বইতে দেখ, তোর কাছে বই আছে যে অনেকগুলো রিলেশন পরপর করা আছে, অনেকগুলো থিওরি পরপর করা আছে। প্রথমে একটা রিফ্লেকশন দেওয়া আছে, এরকম একটা দেওয়া আছে, তারপরে আবার এটা এরকম সারফেস দিয়ে একদিকটা ঘন একদিকটা লঘু করা আছে, কখনো এরকম সারফেস দেওয়া আছে, তো অনেকগুলো দেখবি প্রায় 4-5টা হবে। কিন্তু আমি এরকম ভাবে করতে চাইছি না। আমি কিরকম ভাবে করতে চাইছি, হ্যাঁ, যে কোনো একটা রিলেশন আমি এস্টাবলিশ করব, যে কোনো একটা রিলেশন, এবং সেই রিলেশনটা যাতে সব জায়গায় অ্যাপ্লিকেবল হয় তার চেষ্টা করব। রিলেশন আমি একটা এস্টাবলিশ করব, বাট রিলেশনটা অ্যাপ্লিকেশন করার সময় এমন অ্যাঙ্গেল থেকে অ্যাপ্লিকেশন করব যে সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। দেখ সেটা কিভাবে করা যায়। তাহলে মনে কর আমি একটা স্ফেরিক্যাল সারফেস নিই, ঠিক আছে? তো এইটা মনে কর আমার একটা স্ফেরিক্যাল সারফেস। মনে কর এই স্ফেরিক্যাল সারফেসটা এইটা হচ্ছে মনে কর ঘন মাধ্যম দিয়ে পূর্ণ আছে, ঠিক আছে? এইটা আমি এক্সিস হিসাবে নিলাম। এটাকে মনে কর আমি এক্সিস হিসাবে ক্লিক করছি। ওকে, এটা আমার একটা এবি, একটা মনে কর আমার স্ফেরিক্যাল সারফেস। এই স্ফেরিক্যাল সারফেসটা আমাকে এটা সেন্টার, সাপোজ এটা সেন্টার, এইটা কি হবে? আর হবে
আছে, এটা আমাদের মিডল পয়েন্টটা পি। মনে কর এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটার কি হবে, ইমেজ সৃষ্টি হবে, এটার দ্বারা রিফ্লেকশন হবে। তাহলে এইখানে মনে কর রশ্মিটা গিয়ে পড়েছে, আপতিত রশ্মি, ছবিটা আঁকড়িত রাখো, এটা মনে কর আপতিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি কিভাবে প্রতিষ্ঠিত হবে এখানে, তার জন্য অভিলম্ব দরকার। অভিলম্ব কোনটা দিয়ে যাবে, অভিলম্ব অফকোর্স সি দিয়ে যাবে, বুঝতে পারছিস। এখানে যে অভিলম্বটা হবে সেই অভিলম্ব কোনটা দিয়ে যাবে, অবশ্যই সি দিয়ে যাবে, অবশ্যই সি দিয়ে যাবে, এটা অভিলম্ব। রিফ্র্যাক্টেড রে কি হবে, অভিলম্বের দিকে সরে আসবে, তাই তো। এখানে মিশে গেল, এটা রিফ্লেক্টেড রে। এবার দেখ, তাহলে এইটা হচ্ছে ইমেজ পয়েন্ট হবে, মানে একটা রশ্মি আমি সরাসরি ধরে নিচে রশ্মি, তাহলে গ্যাজেটি যেটা পাস করে যাবে, দুটো কোথায় মিলিত হয়েছে, এখানে মিলিত হয়েছে, এটা হচ্ছে ইমেজ পয়েন্ট। এবার মনে কর যে আপতন কোনটা, θ1 সাপোজ, এটা মনে কর θ2, প্রতিসরণ, ঠিক আছে। আচ্ছা, অবজেক্ট মনে কর এখানে যে অ্যাঙ্গেলটা করেছে এক্সিস সমান আলফা, ইমেজ যে অ্যাঙ্গেলটা করেছে সেটা মনে কর বিটা, আর সেন্টারে যে অ্যাঙ্গেলটা দিয়েছে সেটা মনে কর গামা, ঠিক আছে। সাপোজ ধরলাম যে অবজেক্ট ডিসটেন্স যেটা এখান থেকে হবে পি পর্যন্ত, এটা হয়ে যাবে অবজেক্ট ডিসটেন্স। অবজেক্ট ডিসটেন্সকে আমরা কি ধরতে পছন্দ করি, ইউ। ইমেজ ডিসটেন্স তাহলে কোনটা হবে, এইখান থেকে যেটা একদম এই আই পর্যন্ত আছে, এটা হয়ে যাবে ইমেজ ডিসটেন্স। সাধারণত আমরা যেটা ধরে থাকি সেটা হচ্ছে যে অবজেক্ট ডিসটেন্স কে ইউ আর ইমেজ ডিসটেন্স কে ভি। ছবিটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে দেখ সাইন কনভেনশন যেগুলো হয়, সাইন কনভেনশন হচ্ছে সেম, যা সাইন কনভেনশন আমরা আগে ইউজ করেছি সেম সাইন কনভেনশন থাকবে। আপাতত রশ্মির দিকে হলে পজিটিভ, আপাতত রশ্মির অপোজিটে হলে নেগেটিভ। তাহলে এখানে আমরা কি কি ডিসটেন্স আছে আমি একটু দেখে নিই। তাহলে আমার যেটা বস্তু দূরত্ব আমি যদি বলি, ইউ, আচ্ছা এটা লিখো, বস্তু দূরত্ব মনে করো এখানে কত পিও, তাই তো, কোণ থেকে সব পরিমাপ করব, এটা কত হবে মাইনাস, কারণ দেখো অপোজিটে যাচ্ছে এখান থেকে এদিকে। প্রতিবিম্ব দূরত্ব পি আই প্লাস ভি, বক্রতা ব্যাসার্ধ পিসি প্লাস আর। এছাড়া আরো দুটো আমার কি নির্ণয় করতে বলতে মেইনলি ইউ আর ভি এর মধ্যে রিলেশন, যেকোনো সারফেস যখন আমাদের রিফ্লেকশন হয় আমরা কি নির্ণয় করতে চাই, প্রতিবিম্ব দূরত্ব আর বস্তু দূরত্বের মধ্যে সম্পর্ক, এটা মেইন রিফ্লেকশনের ক্ষেত্রে। আরেকটা বিষয় তার সঙ্গে সঙ্গে ইন্টারেক্ট আছে, যেটা বিবর্ধন, সেই জন্য এক্সটেন্ডেড অবজেক্ট সেটা পরে করবো, আসছি আগে এটা বলি। তাহলে বক্রতা ব্যাসার্ধ এখানে প্লাস আর। এইবারে দেখ সাপোজ আমার এই পাশটা, সর আমি লঘু মাধ্যম ধরেছি, নিশ্চয়ই রে ডায়াগ্রামটা দেখে বুঝাচ্ছি। তাহলে আমি লঘু মাধ্যমের যে প্রতিসরাঙ্ক সেটাকে এখানে মিউ 1 ধরলাম,
আর ঘন মাধ্যমের যে প্রতিসরাঙ্ক সেটাকে μ2 বলি। ঠিক আছে, এবার তোকে আমি বলি যে কিভাবে এটা সব ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। দেখ, এই থিওরিটা আমি যা পড়াচ্ছি এটা অঙ্ক করার ক্ষেত্রে কিভাবে সব ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, যেটা আমরা বলছি না যে এটা লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক μ1 আর এটা ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক μ2, আমরা এইভাবে বলবোই না। আমরা বলবো প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক আর দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। কি বলছি বুঝতে পারছিস? কিন্তু প্রথম মাধ্যম আমরা কোনটাকে ধরবো না, যেখান থেকে রশ্মিটা স্টার্ট করবে যেতে, মানে যে মাধ্যম থেকে আপতিত রশ্মিটা আসবে সেই মাধ্যমটাকে ধরবো প্রথম মাধ্যম, যে মাধ্যমে প্রবেশ করবে সেটাকে ধরবো দ্বিতীয় মাধ্যম। যে মাধ্যমে প্রবেশ করবে বা প্রবেশ করার কথা ছিল দু রকমই হতে পারে কেস, ভার্চুয়াল রিয়েল অনুযায়ী। তার মানে ব্যাপারটা হচ্ছে আমরা লঘু মাধ্যম, ঘন মাধ্যম, ভার্চুয়াল অবজেক্ট, রিয়েল অবজেক্ট এইসবে যাবোই না। আমরা জাস্ট দেখবো যে রশ্মিটা কোথা থেকে আসছে, সেটা ডিপেন্ড করছে বস্তুটা কোথায় আছে তার উপরে। তাহলে সবসময় রশ্মি কোন দিকে যাবে? বস্তু থেকে সারফেসের দিকে যাবে তো। তাহলে যদি বস্তু থেকে সারফেসের দিকে যায় তাহলে যে মাধ্যম থেকে, সেটা আবার ভার্চুয়াল অবজেক্টের ক্ষেত্রে উল্টো হয়ে যেতে পারে, যে মাধ্যমে বস্তু আছে সেদিকে যাচ্ছে না রশ্মি। তার মানে ব্যাপারটা হচ্ছে আমরা কি দেখবো যে রশ্মিটা কোথা থেকে কোথায় যাচ্ছে। রশ্মিটা যে মাধ্যম থেকে স্টার্ট করবো সেটা প্রথম মাধ্যম, যে মাধ্যম আর কিছু বলবো না, রশ্মিটা যে মাধ্যম থেকে স্টার্ট করবো সেটা প্রথম মাধ্যম। এবারে বাকি কি হবে বুঝতেই পারছিস। তাহলে μ1 আমরা সেটাকেই ধরবো রশ্মিটা যে মাধ্যম থেকে স্টার্ট করছে যেতে, মানে আপতিত রশ্মিটা যে মাধ্যম থেকে স্টার্ট করতে যেতে সেই মাধ্যমটাকে আমরা ধরে নেব প্রথম মাধ্যম, যার প্রতিসরাঙ্ক μ1। বাস, আর কিছু আমাদের দেখার দরকার। অঙ্ক করার সময় ভিডিও একটু ইন্টারেস্টিং সব মিলিয়ে। এবার দেখ, তাহলে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক এটা আমরা এইভাবে বলবো যে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক, ঘন লঘু বলবো না, প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক μ1 আর দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক μ2। এখানে বলছি এটা বুঝতে পারছিস, এই μ1 μ2 uv আপডেট রিলেশন বেরোবে। ঠিক আছে, তো এই রিলেশনটা আমাদের নির্ণয় করতে হবে, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিলেশন, যেটাকে গাউসের সমীকরণ বলা হয়। তাহলে এখানে আমি কি পাবো? প্রথমত আমি এই θ1 θ2 এর সঙ্গে আলফা গামা বিটার একটা রিলেশন নির্ণয় করব ফার্স্ট। তাহলে তুই বুঝতে পারছিস ওপি, এটা একটা নাম দিয়ে কিছু কিউ এই পয়েন্ট, তাহলে বুঝতে পারছিস ও কিউ সি ত্রিভুজ, ও কিউ সি ঠিক আছে, আলফা প্লাস গামা সমান θ1। তাহলে ত্রিভুজ কি বলছি না, ত্রিভুজ ও কিউ সি থেকে পাই, ত্রিভুজ ও কিউ সি। হ্যাঁ আমার যেমনি এডিটিস বল। এখানে আরেকটা প্রবলেম হচ্ছে এডিটিস পাস করে যাচ্ছে, কারণ দরকার নেই। হ্যাঁ হ্যালো, বলছি এখানে আর বিলম্ব যেমন হ্যালো হ্যাঁ বল, হ্যালো হ্যাঁ বল, শুনতে পাচ্ছি। বলছি এখানে আরেকটা দেখানোর দরকার নেই। কি ছবিটা? বলছি এই ছবিটার মধ্যে যে আরেকটা অবিলম্ব অ্যাজ ইট ইজ পাস দেখানোর দরকার নেই। এই তো করেছি, এই তো এই রশ্মি রেখেছে তো। আর তাহলে যেটা ইয়ে থেকে আপনার এই যেটা দূরে সরে আসছে যেখান থেকে সেটা বুঝলাম না কি বলতে, বুঝতে পারছি, বুঝতে পারছি বলো দাদা। মানে বলছি আপনার এই সারফেসে আপতিত এই সারফেসে প্রতিষ্ঠিত হয়েছে, এবারে অবিলম্বটা আপনি কোনখান থেকে দেখিয়েছেন এখানে, মানে এটা যেটা তো, থেকে যাচ্ছে? আরে এটা তো অবিলম্বটা এটাই হবে তো, অবিলম্ব বরাবরই তো পড়ছে, ওইখানটা এজিটিস পাস করে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটাই তো অবিলম্ব, পিসিটাই তো অবিলম্ব, সি দিয়ে তো যাবে। ঠিক আছে ঠিক আছে।
ত্রিভুজ ও কিউ সি থেকে পাই আলফা প্লাস গামা সমান থিটা 1, আলফা প্লাস গামা সমান থিটা 1। ঠিক আছে, আচ্ছা ত্রিভুজ বলতো তাহলে কিউ সি আই থেকে কি পাচ্ছেন? থিটা 2 প্লাস বিটা সমান গামা। ঠিক, সমান তাহলে বিটা প্লাস থিটা 2, বিটা প্লাস থিটা 2 সমান গামা। তাহলে থিটা 2 সমান কত হবে? গামা মাইনাস বিটা। This is your equation 1 and this is your equation 2. ওকে, এবারে আমি এই কিউ বিন্দুতে স্নেলের সূত্র যদি ইউজ করি কি হবে? μ1 sin থিটা 1 সমান μ2 sin থিটা 2। দীপু দীপু আছিস না ঘুমিয়ে গেলে? স্যার বলুন। না স্যার এখনই কি, এই তো সন্ধ্যা রাত। এইগুলো নোটস গুলো ভালো করে লিখ, এগুলো যদি শব্দ ডেরিভেশন করে দিচ্ছি, চিন্তা করছিস স্যার না? লিখছি। এখন তুই ডেরিভেশন গুলো কিভাবে করতে চাই? তোর তোর পিডিএফটা কি জন্য দরকার? ল্যাঙ্গুয়েজের জন্য তো, বাকি তো আমি লিখে দিচ্ছি। ল্যাঙ্গুয়েজের জন্য তোর পিডিএফ দরকার, ওটা তো একদম পরীক্ষায় লিখবি। এখন এই ডেরিভেশন গুলো কি করে করছু আর প্রবলেম এগুলো কর। এবার দেখ μ1 sin থিটা 1 সমান μ2 sin থিটা 2। তাহলে দেখ, আর আমরা কি বলি সব থেকে ক্ষুদ্র অ্যাঙ্গেল মানে সব ক্ষুদ্র জিওমেট্রিক্যাল অপটিক্সে প্রথমেই বলা আছে। তাই থিটা 1 থিটা 2 যদি ক্ষুদ্র হয় তাহলে কি হবে? μ1 থিটা 1 সমান μ2 থিটা 2, কারণ sin থিটা সমান থিটা হবে তো। এবার থিটা 1 থিটা 2 জায়গায় মানটা বসিয়ে দিয়ে 1 আর 2 নম্বর সমীকরণ। দেখ μ1 ইনটু আলফা প্লাস গামা ইকুয়াল টু μ2 ইনটু গামা মাইনাস বিটা। তাহলে কত হবে? μ1 আলফা এদিক থেকে নিয়ে আসে, দেখ এটা মাইনাস μ2 ইনটু বিটা, ডান দিকে নিয়ে বাঁ দিকে নিয়ে, তাহলে কত হবে? μ2 ইনটু বিটা সমান কত হবে? এই দেখ μ2 গামা, এদিকে μ1 গামা, তাহলে μ2 মাইনাস μ1 ইনটু গামা। তাই তো হচ্ছে নাকি? এবার দেখ, এবারে আলফা বিটা গামা এগুলো তো ক্ষুদ্র, তাহলে এগুলো লম্ব বাই ভূমি লিখতে পারি tan আলফা হিসেবে ট্রিট করে। তাই তুই দেখ এই যে ও কিউ পি ত্রিভুজটাতে যেটা আলফা সেটা লিখতে পারো পি কিউ বাই পিউ, আবার গামার জন্য কি লিখতে পারবো? দেখ পি কিউ বাই পিসি, আবার বিটার জন্য কি লিখবো? পি কিউ বাই পি আই। তাহলে বসিয়ে দেখ μ1 ইনটু আলফার জায়গায় লিখবো পি কিউ বাই পিও প্লাস μ2 ইনটু বিটার জায়গায় লিখবো পি কিউ বাই পি আই সমান μ2 মাইনাস μ1। তোদের তাহলে এই যে একটা বিশাল দারুণ এক্সপেরিয়েন্স হচ্ছে তোর, হ্যাঁ বাড়ি থেকে অনলাইনে পড়াশোনা সব পিকিউ বাই পিসি। কখনো তো ভাবিনি এরকম ভাবে পড়াশোনা। তোদের আর হবে না, বাঁকুড়াতে গলিয়ে গলিয়ে করো না। প্রথমে পদ্ধতিটা খারাপ লাগছিল, এখন কিন্তু এটা ভালো লাগছে। এটা সুবিধা আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যারা মিডিয়াম থেকে একটু মানে লো ক্যাটাগরি স্টুডেন্ট তাদের জন্য খুব প্রবলেম। এইটা তো পড়াটা নিজের দায়িত্ব পুরো। নিজের দায়িত্ব, কিন্তু এটা সুবিধা আছে, অনেক সময় অনেক বাঁচে, তো সময় অনেক বাঁচছে, বাড়িতে থেকে পড়াশোনা করতে পারছি, সুবিধা আছে অনেক, সুবিধা অনেক বেশি।
তাহলে কি তবে স্যার PQ যাদের সব নেটওয়ার্কের কিছু? প্রবলেম অসুবিধা। হ্যাঁ, নেটওয়ার্কের প্রবলেম অসুবিধা, আর সবাই তো পড়াশোনাটা পছন্দ করেন। এইখানে হচ্ছে স্যার নেটওয়ার্কটা হচ্ছে মানে আমাদের কাছে মূল ব্যাপার, হুম সেই আমার জন্য তো সবসময় অনেক ছাড়াই বন্ধু থাকে। বলছে ক্লাসই করতে পারেনি নেটওয়ার্কের জন্য। হুম। আপনার স্যার রায়পুরে এখন কে কে পড়ে সেরকম? এগুলো তো শুভমরা পড়তে যায়, শুভম, তারপরে সেই জয়দীপ, আচ্ছা, জয়দীপ যাচ্ছে। কুন্ডু, কল্যাণ। আচ্ছা, আচ্ছা দেখ, তাহলে এর বুঝতে পারছিস তো, পিকিউটা কেটে গেল, মিউ ওয়ান বাই পিউ। যাচ্ছে এখন রায়পুরে। হ্যাঁ কি বলছো বলছি রাহুল? বর্ষণ এখন রায়পুরে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, বর্ষণ যায়। বর্ষণ হ্যাঁ হ্যাঁ, বর্ষণ যায়। আচ্ছা দেখ, এই এক্সপ্রেশন দেখতে পাচ্ছিস, মিউ ওয়ান বাই পিও প্লাস মিউ টু বাই পিআই সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই পিসি। এখানে পিকিউ গুলো কেটে গেছে, এবারে মানগুলো বসিয়ে দে জাস্ট, যে এখানে আমি মানগুলো অলরেডি লিখে রেখেছি, পিও সমান কত, পিআই সমান কত, পিসি সমান কত। তাহলে মিউ ওয়ান বাই মাইনাস ইউ ইকুয়াল টু প্লাস মিউ টু বাই ভি সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান ডিভাইড বাই আর। তাহলে ফাইনাল যে এক্সপ্রেশনটা বেরোচ্ছে সেটা হচ্ছে মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান। এইটি মনে রাখবেন কেবল, বাদ বাকি যেভাবে অ্যাপ্লাই করতে বললাম, আমি দুটো অ্যাপ্লিকেশন করে দেখাবো এখন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে যে, যেমন আমরা দেখেছি যে দর্পণের ক্ষেত্রে কেমন সম্পর্ক ছিল, 1/v প্লাস 1/u সমান 1/a। সমতল দর্পণের ক্ষেত্রে v সমান u। তারপরে সেই আপাত দূরত্ব, প্রকৃত দূরত্ব যেগুলো ছিল, বস্তু দূরত্ব প্রতিমা দূরত্ব সম্পর্ক, সব জায়গায় আমরা নির্ণয় করেছি। এখানেও তেমনি এইটা একটা সম্পর্ক হলো বস্তু দূরত্বের সঙ্গে প্রতিমা দূরত্বের সম্পর্ক, যখন একটা স্ফেরিক্যাল সারফেস থাকে। এই সমীকরণের একটা নাম আছে, এটাকে গাউসের সমীকরণ বলা হয়, গাউস ইকুয়েশন লিখে রাখতে পারিস। এটা গাউসের উপপাদ্য নয়, গাউস ইকুয়েশন ইন জিওমেট্রিক্যাল অপটিক্স। in geometrical optics. ঠিক আছে, এবার এটাকে আমরা অ্যাপ্লাই করব। দেখ, স্ফেরিক্যাল সারফেসের জন্য সব ক্ষেত্রে অ্যাপ্লাই হবেই, আমি সম্পূর্ণ একটা অন্য জিনিসে অ্যাপ্লাই করছি, তার জন্য আরো ভালোভাবে বুঝতে পারবি যে এটার গুরুত্বটা, ইকুয়েশনটা। এর মধ্যে হয়েছে তো? আচ্ছা, স্যার হেডিং করে অ্যাপ্লিকেশন অফ গাউস ইকুয়েশন অন a plane surface, প্লেন সারফেসের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। দেখ, কেস 1,
আচ্ছা মনে কর এখানে একটা অবজেক্ট আছে, এটা আমরা আগে পড়েছি তো। মিউ টাইমস 1/x ওইটাই তো। ওইটা আমরা এইখান থেকে প্রমাণ করতে চাইছি। গাউসের সমীকরণটা ইউজ করে এইটা মনে করে একটা রে, এটা যদি বেরিয়ে গেল সোজা, আরেকটা রশ্মি আমরা এই সাইডে এটা যে অবজেক্ট, এটা কি ইমেজ, তাই তো? ইমেজ। তাহলে বল আমরা ওখানে অবজেক্ট ডিসটেন্স কত ধরেছিলাম মনে আছে? অবজেক্ট ডিসটেন্স ধরেছিলাম সারফেস থেকে ডি, তাই তো? আচ্ছা ইমেজ ডিসটেন্সটা ছিল x। এক্স, ইমেজ ডিসটেন্স এক্স, ঠিক আছে? এটা যদি আমরা পি বলি, কি লিখেছি রে? আচ্ছা তাহলে আমাকে বলতো বস্তু দূরত্ব যেটা আছে সেটা হচ্ছে পিও, তাই তো? পিও যদি আমি বলি ইউ, তাহলে এই ইউটা কত? ইউটা হচ্ছে ডি ধরেছি আমরা, তাহলে এখানে কত হবে? রশ্মিটা এইদিকে আছে, তাহলে কি মাইনাস ডি? আচ্ছা প্রতিবিম্ব দূরত্ব পিআই যেটা ভি, সেটা কত হবে? মাইনাস এক্স। এটাকে আমরা এক্স ধরি। আমরা অ্যানসারটা জানি, আমাদের অ্যানসারটা হয় ডি সমান এক্স বাই মিউ। এটা প্রমাণ করতে চাইছি, আগে একবার প্রমাণ করেছি, কিন্তু এটা আমরা গাউসের সমীকরণ দিয়ে আজকে প্রমাণ করব, দেখছি যে ওই সমীকরণটার গুরুত্বটা কি। তাহলে এখানে বলতো আমি যেটা বলছিলাম যে কোনটাকে আমরা ফার্স্ট মিডিয়াম ধরবো, কোনটাকে সেকেন্ড মিডিয়াম ধরবো। এই নীল তাহলে ঘনটা ফার্স্ট মিডিয়াম, ওখানে অবজেক্ট আছে। হ্যাঁ, তাহলে এখান থেকে রশ্মির দিকে যাচ্ছে, তাহলে এইটাকে আমরা বলবো মিউ 1, তাই তো? এইটা হচ্ছে খুব টিপিক্যাল ব্যাপার। এইটা তুই কিভাবে নিচ্ছিস? এটাকে মিউ 2। তাহলে আমাদের প্রবলেম অনুযায়ী মিউ 1 সমান মিউ বলতে পারি ঘনমাধ্যম, আর যদি এয়ার মিডিয়াম হয় তাহলে মিউ 2 সমান 1, তাই তো নাকি? আচ্ছা এটা তো স্ফেরিক্যাল সারফেস হলো প্লেন সারফেস, তাহলে ব্যাসার্ধ কত হবে? বক্রতা ব্যাসার্ধ ইনফিনিটি। ইনফিনিটি হবে। ইনফিনিটি মানে যত যত বেশি বক্র হয় তত কি আর বেশি হয় তো, আর বক্রটা যত কমবে তত কি হবে? আর বাড়বে। তাহলে এখন সোজা যদি হয়ে যায় বক্রতার সাথে কি ইনফিনিটি, তাহলে আর ইনফিনিটি। এইবারে আমরা গাউসের সমীকরণটা ইউজ করব। তাহলে ফ্রম গাউস ইকুয়েশন mu2 by v minus mu1 by u is equal to mu2 minus mu1 divided by r. এবারে বল mu2 by v, mu2 সমান কত? mu2 সমান 1, 1 by v মানে কত? minus x, 1 by minus x minus mu1 মানে কত? mu, u মানে কত? minus d সমান mu2 minus mu1 divided by infinity। এটা 0 আর বসানোর দরকার নেই, mu2 minus mu1 এর মান বসাতে পারিস। mu2 মানে কত? 1, তাহলে 1 minus mu হবে।
কিন্তু এটা বসানো না বসানোর সমান, কারণ সামথিং বাই ইনফিনিটি সমান 0। তাহলে এটা কত হলো -1/x প্লাস মিউ বাই ডি সমান 0। তার মানে -1/x ইকুয়াল টু মাইনাস মিউ বাই ডি। ভুলে গেলে যেটা কি ভুলে গেলে ধরাটা ভুল হয়েছে মনে হয়, না না, মিউ এক্স চলে আসছে তো। এই এখানে কোনটা ভুল বসিয়েছি কিছু একটা, থিটা মাইনাস এক্স ইউটা মাইনাস ডি, মিউ 2 সমান 1, মিউ 1 সমান মিউ এটা x সমান d বাই মিউ। এটা আসছে x সমান d বাই মিউ আসছে না তো? এটা ফার্স্ট মিডিয়াম, এটা সেকেন্ড x মিডিয়াম। সমান d বাই মিউ আসছে তো, ওই এক্স সমান ডি বাই মিউ আসছে তো। আসছে তো। না x সমান d বাই মিউ তো d সমান x বাই মিউ তো। স্যার ওটা না, না না, ও আমি এটা- আমি নিজে এটা ভুল লিখেছি। আচ্ছা আচ্ছা, আমি কারণ এটা তো ভুল হ্যাঁ, এখানে তো দূরত্বটা বাড়ে, তো এখানে তো দূরত্বটা বাড়ে, তাহলে তো মিউটা দিয়ে গুণ হয়। দুটো বাড়ান দুটো কমে। কমে, এটা ইমেজ ডিসটেন্স আমি উপরে আমি আছে। আমি নিজে এইটা ভুল লিখেছি, মেন এক্সপ্রেশনটা ভুল। উপরে লেখাটাই ভুল ছিল। আমি ওইটাই বলছি, ওটা এক্স ধরা ছিল ওটা। ও আচ্ছা, আমরা 8x এর ডি ধরেছিলাম না সেখানে। ওইটাই বলছিলাম, হ্যাঁ এক্সটা ধরাটা ভুল হয়েছে, এক্সটা আমরা ধরেছিলাম অবজেক্ট ডিসটেন্স। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, যার অসুবিধা ফলে নেই, এটা- আমরা এটা কোনো অসুবিধা নেই, যেমন ধরবো সেরকম আসবে নাকি। আমরা দেখতে পাচ্ছি প্রতিবিম্ব দূরত্বটা যদি কম হয় তাহলে মিউ দিয়ে ভাগ হবে। হুম তাহলে এখানে x এর যদি প্রতিবিম্ব দূরত্ব ধরেছি তাহলে মিউ দিয়ে ভাগ হয়েছে। হুম ঠিকই আছে, বুঝেছি ব্যাপার। তাই এইটাতে কোনো ভুল থাকবে না। আমার ধরাটা আমি আগের সঙ্গে মিললো না, কারণ ধরাটা আমি আগের থেকে উল্টো ধরে দিয়েছি। এইটাকে x আর এইটাকে d ধরলে তো ঠিক আছে। হুম ঠিক আছে, আচ্ছা আমি কারেকশন করে দিচ্ছি, ওইটা একই রকম রাখাই ভালো। তাহলে এইটাকে x আর এইটা d, এইটা হয়ে যাবে d, এইটা হয়ে যাবে x। আগে কই বললি তখন? স্যার বললাম তখন, আপনি এতজন চিৎকার করে শুনতেই পেলেন। তাহলে d সমান x বাই মিউ। তার মানে এইটা x, ঠিক আছে। এবার সেকেন্ড কেসটা করি, কেস 2টা। তাহলে আরো রিপিট হবে। এটা বুঝতে পারলে তো ব্যাপারটা কি করছি? তাহলে হবে কিভাবে স্যার অ্যাপ্লাই, ঠিক আছে। হ্যাঁ কিভাবে অ্যাপ্লাই করছি এটা বুঝলে। এই প্রবলেমের ক্ষেত্রে এইভাবে আমরা অ্যাপ্লাই করব, আর আমাদের কোনো ফর্মুলা জানার দরকার নেই। প্রত্যেকটা জিনিস আলাদা করে ফর্মুলা মুখস্থ করলে ভুলিয়ে গেছো। ঠিক আছে, নেক্সট কেস 2। এখন আমরা জানি অবজেক্টটা থাকবে উপরে, একটা হচ্ছে সোজা এখান থেকে নিয়ে নে। এখানে উত্তরটা ইমেজটা তৈরি হবে। ঠিক আছে, তাহলে বল এইটা হয়ে যাবে অবজেক্ট ডিসটেন্স।
অবজেক্টটাকে আমরা কি ধরেছি x, তাই তো? হুম। আর ইমেজটা কি এটা কি লিখলে mu1 নিশ্চয়ই এইটা হবে, বুঝতে পারছিস? আর এইটা হয়ে যাবে mu2। এখন mu1 এদিক থেকে এইদিকে এসেছে, তাহলে এটা mu1 এটা mu2। এবারে মেন ফর্মুলাটা লিখি, mu2 বাই v মাইনাস mu1 বাই u সমান mu2 মাইনাস mu1 ডিভাইড বাই r। এবারে দেখ mu2 মানে কত, mu v কত, v হচ্ছে মাইনাস d মাইনাস mu1 হচ্ছে 1, u কত, u হচ্ছে যে মাইনাস x ইকুয়াল টু 0 হবে, কি আর টেন ইনফিনিটি বসাই, তার মানে মাইনাস mu বাই d সমান মাইনাস 1 বাই d সমান কত x mu। এটা আসা উচিত ছিল, বুঝতে পারছিস কিভাবে অ্যাপ্লাই করছি? দেখ তোদের বইতে দেখবি যে ওগুলো সব আলাদা আলাদা করে করা আছে, ওই জন্য অনেকটা বড় মনে হয় টপিকটা, কিন্তু এটা এইটুকুই। এবার একটা কথা বলি, এখানে আরেকটা ইন্টার যেটা আমার থাকা উচিত সেটা হচ্ছে যে প্রতিবিম্বের বিবর্ধন সম্পর্কে জানা উচিত, বটে? কিন্তু এই বিবর্ধনের টপিকটা তোদের বইতে নাই, এটা কিন্তু আছে সিলেবাসে, তোদের বইতে ভুলে গেছে মনে হয় দিতে, মানে অনেকগুলো পরপর দিয়েছিল, দিয়ে মনে হচ্ছে অনেকগুলো পাতা হয়ে গেছে, বোধহয় দেওয়া হয়ে গেছে, আর দেয় না। এটা প্রতিবিম্বের বিবর্ধন যে দু ধরনের বিবর্ধন হয়, অনুদৈর্ঘ্য বিবর্ধন আর হচ্ছে যে ল্যাটারাল বিবর্ধন, ওই দুটো কিন্তু করতে হবে, ওই দুটো করে নিই আজকে এই চ্যাপ্টারটা। স্যার এই অ্যাপ্লিকেশনটা, হ্যাঁ স্যার এই অ্যাপ্লিকেশনটা কার্ভ সারফেসের কাছে, হ্যাঁ কার্ভে তো হবেই, কার্ভে তো অঙ্ক করব, 7টা অঙ্ক আছে এক্সারসাইজে, তো 7টা অঙ্ক কার্ভ সারফেসের ক্ষেত্রে অ্যাপ্লাই করব, কার্ভে তো অ্যাপ্লাই হবেই। আমি বলছি যে এটা এতটাই জেনারেল কেস যেটা প্লেনের ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে, কি বলছি বুঝতে পারছিস? কার্ভ সারফেসে যদি করেছি ফর্মুলা ওটা তো অ্যাপ্লাই হবেই, ঠিক আছে? এইবারে দেখ যেটা করতে চাইছি সেটা হচ্ছে প্রতিবিম্বের বিবর্ধন, কিন্তু আরো তোকে জয়েন হতে হবে, আরেকবার জয়েন হবে ওই আইডিটাতে,